নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সৈমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 85তম এপিসোড। আসুন, আজকের এই এপিসোডে আমি একটি অন্য অ্যাঙ্গেলের ড্রাগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, যে ড্রাগটি আমাদের হোমিওপ্যাথি জগতে এবং আমাদের হোমিওপ্যাথদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ড্রাগ। স্বয়ং হ্যানিম্যান সাহেব এই ড্রাগটি প্রুভ করেছেন। প্রচুর সিমটমস হ্যানিম্যান নিজে লিখে গিয়েছেন। আমি আমার স্বল্প অভিজ্ঞতায় প্রচুর চেষ্টা করেও এত সিমটমস লিখতে পারিনি। আমি দেখবেন মাত্র 14খানা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পেরেছি। সারা জীবন ধরে প্র্যাকটিস করে মাত্র 14খানা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পেরেছি। কিন্তু যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি আপনাদের বলবো, আমি কনফিডেন্টলি বলছি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে, প্রচুর রোগীর মধ্যে দিয়ে পাস করে আমি নিজে কনফার্ম হয়ে তবেই আমার বইয়ে সেগুলো নোটেড ডাউন করেছি। আমি অনেক সময় আমার ছাত্রদের বলি, আমি 30 বছরে মাত্র 300 পাতার একটা বই লিখতে পেরেছি। ভাবতে পারেন, মাত্র 300 পাতার একটা বই লিখতে আমার 30টি বছর লেগে গেল। এক এক বছরে আমি মাত্র 10টি করে পাতা গড়ে লিখতে পেরেছি। বারবার লিখেছি, কেটেছি, বারবার করে বিভিন্ন জায়গায় নিজের মধ্যে যেগুলো ডাউটস এসছে দেখবেন আমি ব্র্যাকেট করে দিয়েছি। বিভিন্ন অথরের, বিভিন্ন লিটারেচারের সাথে কোথায় আমার মিল, কোথায় আমার অমিল, আমি সেগুলো বোল্ডলি দেখবেন এখানে বলেছি। ইগনেসিয়া প্রচুর আমাদের সিস্টেমে ব্যবহৃত হয় এবং সত্যি কথা বলতে আমাদের মতো যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইবার, তাদের কাছে এই ইগনেসিয়া ড্রাগটা ছিল বলে আমরা প্র্যাকটিস ফিল্ডে অন্তত অ্যালোপ্যাথদের থেকে একটা বিরাট অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছি। বিরাট অ্যাডভান্টেজ, ভাবা যায় না। আমি আজকে থেকে বেশ কিছু এপিসোডসে আপনাদের ইগনেসিয়া বলবো, এবং ইগনেসিয়া বলতে বলতে আমার উল্লেখযোগ্য কিছু কেস আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বলবো। যদি আপনারা সেগুলো মন দিয়ে শোনেন, দেখবেন কত অ্যাঙ্গেলে ইগনেসিয়া আমাদের সিস্টেমে আমরা ব্যবহার করি এবং কি তাদের অপূর্ব প্রয়োগ পদ্ধতি ভাবা যায় না। যার জন্য এই ওষুধটা আমাদের হোমিওপ্যাথদের কাছে একটি বিরাট অস্ত্র। ইগনেসিয়া নিয়ে আমি আলোচনা শুরু করার প্রথমেই খুব ইন্টারেস্টিং, একেবারে আমার রিসেন্ট 7 দিনের মধ্যে 2টি কেস আপনাদের বলি। একটি পেশেন্ট আমার কাছে এলো, মেয়েটির বয়স মাত্র 30 বছর। মেয়েটি অপূর্ব সুন্দরী, মাত্র 17 বছর বয়সে লাভ অ্যাফেকশনে জড়িয়ে পড়ে বাড়ির অমতেই বিয়ে করে। প্রকৃতির নিয়মে তাদের একটি মেয়েও হয়। যত দিন গড়ায় তত মেয়েটি তার স্বামীকে বিবাহিত জীবনে পূর্বে যেভাবে রোম্যান্টিক মন দিয়ে তাকে চিনেছিল, বিবাহিত জীবনের পর যখন কঠিন বাস্তবে এলো, মেয়েটি সেই রোম্যান্টিক মন ভেঙে চুরে খান খান হয়ে যেতে লাগলো। প্রত্যেকটা সময় সে একটু একটু করে তার স্বামীর যে অত্যাচার তার প্রতি
শারীরিক এবং মানসিক, সেগুলো ক্রমশ দিনের পর দিন তার কাছে অসহ্য হয়ে উঠতে লাগলো। মেয়েটি মারাত্মক পুরাইটাস ভালভাতে ভুগতে শুরু করলো। তার লিউকোরিয়া শুরু হয়ে গেল। তার ক্রমশ সেক্সুয়াল ডিজায়ার লস হতে শুরু করলো। পাশাপাশি তার স্বামীটি আরও মারাত্মক রকমভাবে শারীরিক চাহিদা এবং তার প্রতি শারীরিক নিপীড়ন বাড়িয়ে দিতে লাগলো। এত কিছু সহ্য করার পরও মেয়েটি আবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়া, বারে বারে ফিরে যাওয়া এবং অ্যাডজাস্ট করার আপ্রাণ চেষ্টা করা তার মেয়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু এত কিছুর পরেও যখন দেখলো যে তার স্বামীটি তার প্রতি আসক্তি কমে যাচ্ছে এবং অন্যদিকে তার আসক্তি বেড়ে যাচ্ছে, তখন মেয়েটি খুব হতাশ হয়ে পড়ল এবং ক্রমশ রোগা হয়ে যেতে লাগলো এবং বিভিন্ন রকমের শারীরিক, পার্টিকুলারলি একটু আগে বললাম সিভিয়ার পুরাইটাস ভালভি, লিউকোরিয়া, এক্সেস, menstrual disorder, loss of appetite, ইনসমনিয়া, এগুলোতে ভুগতে শুরু করলো। আমার কাছে যখন মেয়েটি এলো, আমি তাকে এই সমস্ত কিছু দেখে একটাই প্রশ্ন করলাম যে এই সমস্ত ঘটনাবলী তোমাকে দুঃখ বেশি দিয়েছে না তোমাকে অপমানিত বেশি করেছে? মেয়েটি বলল, অবশ্যই অপমানিত করেছে। আমার এত অপমানিত লাগে, এত খারাপ লাগে, আমি নিজেকে ভাবি যে আমি কি ভুল করলাম, আমি কিসের মোহে, কেন অপরিণত বয়সের এরকম মারাত্মক একটি ভুল করে বসলাম, এখন আমার কি হবে? এবং এই তীব্র অপমান বোধ, তার নারীত্বের অপমান বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে জোর করে একটি চাকরি নেওয়ার চেষ্টা করলো এবং একটি চাকরি সে শুরু করলো। আমি তাকে প্রেসক্রিপশন করলাম স্ট্যাপিসেগ্রিয়া। অবশ্যই এই অপমান বোধটাকে ভীষণ গুরুত্ব দিলাম, ইগনিশিয়া কিন্তু দিইনি। দীর্ঘ প্রায় 10 মাস স্ট্যাপিসেগ্রিয়া 200 এবং স্ট্যাপিসেগ্রিয়া 1mA চিকিৎসা হয়ে মেয়েটি অনেকটি সুস্থতার পথে এগিয়ে গিয়েছিল। এর মধ্যে ছেলেটির সাথে ওর মেয়েটির ডিভোর্স হয়ে যায়। 3 দিন আগে মেয়েটি যখন অনেকটা ভালো আছে আমাকে এলো ওষুধ নেওয়ার জন্য এবং বলছে, ডাক্তারবাবু আপনাকে একটু কয়েকটি পার্সোনাল কথা বলতে চাই। আমি বললাম, বলো। বললো, ডাক্তার আমি কি পাগল হয়ে যাব? আমি কেন? বললো, ডাক্তারবাবু কি হয়েছে জানি না, বাড়িতে যদি কখনো আমাকে একবারও বলে বিয়ের কথা, বলে তোর অল্প বয়স, তোকে আবার বিয়ে কর, সংসার কর, আমি এত রেগে যাই, সে একেবারে উন্মাদের মতো আমি রেগে যাই।
চাকরির জায়গায় যেহেতু বললাম মেয়েটি অপূর্ব সুন্দরী, যখনই কোনো পুরুষ স্বাভাবিক কথাবার্তার বাইরে অন্য কোনো কথা বলার চেষ্টা করে, আমি প্রচণ্ড রকমভাবে রেগে যাই। তার প্রতি আমি আমার যে চাকরির জায়গার যে দৃষ্টিভঙ্গিটা থাকার কথা ছিল সেটা রাখতে পারি না, যাতে আমার চাকরির জায়গায় ক্ষতি হচ্ছে। কিন্তু আমি এত ভেতরে ভেতরে রেগে যাই এবং আমার রাতের ঘুম নষ্ট হয়ে যায়, খিদে নষ্ট হয়ে যায়। ডাক্তার আবার আমার সাদা স্রাবটা প্রচণ্ড ফিরে এসছে, একেবারে চুন চুন মতো সাদা স্রাব, পুরো চুনের মতো বেরোচ্ছে, আর পুরাইটাস ভালভাটা আবার প্রচণ্ড বেড়ে গেছে। আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। বাড়ির লোক বলছে সময় তো সে থেমে থাকে না, আমিও জানি সময় থেমে থাকে না, কিন্তু আমি তো কিছু পারছি না এখন। আমি যখন মেয়েটিকে বোঝানোর চেষ্টা করলাম, তুমি বাড়িতে গিয়ে পরিষ্কার বলবে যে ডাক্তারবাবু তোমাকে এখন বিয়ে করতে না করেছে, কারণ তুমি বিয়ের মতো পজিশনে নেই। 2, ডাক্তারবাবু তোমাকে ফিনান্সিয়ালি স্ট্রং হতে বলেছে তোমার মেয়ের দেখভালের জন্য, তুমি নিজেকে ফিনান্সিয়ালি স্ট্রং করো। আর মন যেমন আমাদের মন আছে, তেমন আমাদের একটা সাবকনসিয়াস মাইন্ড আছে, অবচেতন মন আছে। তুমি তোমার মনটা বাইরে থেকে কেউ রিড করতে পারছে না, তুমি নিজেকে রিড করতে পারলে, কিন্তু তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডটাকে তুমি নিজেও রিড করতে পারছো না। ওই যে তোমার এক্স হাজবেন্ড, তার প্রতি তোমার বিদ্বেষ, ঘৃণা এত মারাত্মক রকমভাবে রয়েছে যে তোমার পুরো সাবকনসিয়াস মাইন্ডটাকে ফুলফিল করে দিয়েছে। তুমি বারে বারে তোমাকে ভাবছো যে তোমার সুন্দর জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। এই জায়গাগুলো যখন তোমার সাবকনসিয়াস মাইন্ড থেকে না সরে যাবে, ততদিন পর্যন্ত তুমি কিছুতেই আর পরবর্তী বিবাহিত জীবনে পৌঁছতে পারবে না, এবং পৌঁছানোর চেষ্টা করো না, তাহলে তোমার সেই ম্যারিটাল লাইফও স্যাটিসফাইড হবে না। আমি যখন মেয়েটিকে এইভাবে হিট করছি, আমি যখন মেয়েটিকে বলছি দেখো তুমি, আমি তোমার ডাক্তার, আমার সাথে যখন তুমি কথা বলছো তোমার কিন্তু ভেতরে কোনো রিয়াকশন হচ্ছে, বলছে না ডাক্তার একেবারেই কোনো রিয়াকশন হচ্ছে না। কিন্তু যখন কোনো পুরুষ তোমাকে ওই অ্যাঙ্গেলে, তোমাকে নতুন করে কোনো অ্যাপ্রোচের অ্যাঙ্গেলে এগোচ্ছে, তখনই তোমার মধ্যে মারাত্মক একটা বিদ্বেষ, অর্থাৎ তোমার যে এক্স হাজব্যান্ডের সমস্ত ব্যাপারটা তোমার মধ্যে ফুটে উঠছে। তোমার সাথে আমি যখন মেয়েটির সাথে কথাগুলো বলছি, বারে বারে মেয়েটি একটা মারাত্মক শ্বাস নিচ্ছে, বুঝতে পারছি ভেতর থেকে একটা মারাত্মক কষ্ট ডেলা বেঁধে মেয়েটির গলার কাছে আটকে যাচ্ছে। অসম্ভব মনের জোরে আবার সে সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে, এবং দেখতে পাচ্ছি একটা বড় শ্বাস, আমার সাথে যারা ছাত্ররা ছিল সবাই লক্ষ্য করছে, একটা বড় শ্বাস এসে মেয়েটির গলায় আটকে যাচ্ছে। এইবার আমার প্রেসক্রিপশন হলো ইগনেশিয়া 1M 4টে ডোজ। দিস ইজ ইগনেশিয়া। সাইলেন্ট গ্রিপ তাকে এমন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে, তার সাবকনসিয়াস মাইন্ডটাকে, যে একটা মারাত্মক পুরুষ বিদ্বেষ এবং বিয়ে ব্যাপারটার প্রতি একটা মারাত্মক ঘৃণা তার ভেতরে আঁকড়ে বসে আছে। সে সেটাকে না পারছে গিলতে,
না পাচ্ছে বাড়ির সাথে রেভলিউশন করতে। আর এইবার এই যে মারাত্মক একটা কষ্ট ভেতর থেকে এসে গলার মধ্যে আটকে যায়, আমরা যাকে ইনভলান্টারি সাইন, বেরোতে চাইছে না, দীর্ঘশ্বাস এসে গলায় আটকে যাচ্ছে, এটা না দেখলে ইগনিশিয়া ট্রাকটাকে চেনা যায় না। দেখুন, এবার আমি তাকে ইগনিশিয়া দিলাম, স্ট্যাপিসেগ্রিয়া। আগে দিয়েছিলাম যখন সেই অপমান বোধটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দিস ইজ দ্য বেসিক রিলেশনস বিটুইন স্ট্যাপিসেগ্রিয়া অ্যান্ড ইগনিশিয়া। আরেকটা কেস বলি। আমার এক আত্মীয় আমাকে ফোন করলেন, বয়স্ক, ভীষণ পেটে ব্যথায় ভুগছি, এত পেটে ব্যথা কি বলবো। কোথায় ব্যথা হচ্ছে? এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হচ্ছে। কখন ব্যথা হচ্ছে? সারাক্ষণই অল্প অল্প ব্যথা আছে, কিন্তু কিছু খেলে ব্যথা বাড়ছে। পার্টিকুলারলি দুপুরের ভাতটা আমি পুরো খেতে পারছি না, কিছুটা খাওয়ার পরই পেটে ব্যথার জন্য আমাকে উঠে পড়তে হচ্ছে। বাড়িতে কেউ নেই, ছেলে বৌমা তারা ঘুরতে গিয়েছে, ভদ্রমহিলা ভীষণ অসহায় অবস্থা, নো ডাউট একটা মানসিক দুশ্চিন্তা, একাকিত্বের দুঃখ, পাশাপাশি বুঝতেই পারছেন আমার শ্রোতারা, অবহেলিত অবহেলার একটা যন্ত্রণা। এই সবটা মিলিয়ে আমি ওষুধ ভাবছিলাম। আমার এক ছাত্র তাকে দেখেছেন এবং প্রেসক্রিপশন করেছেন অ্যান্টি-ইনফ্লুড। বলল, স্যার টাংটা কোটিং দেখলাম, এই জন্য অ্যান্টি-ইনফ্লুড দিয়েছি, আর 3 দিন ধরে পায়খানা হচ্ছে না। আমি বললাম যে না, ওষুধ আসছে ইগনিশিয়া অথবা ক্যালকিয়া ফস, কারণ মেন্টাল ডিপ্রেশনটাকে তুমি গুরুত্ব দাওনি। মেন্টাল ডিপ্রেশনটাকে ধরো, কেন তার অ্যাকুট গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করলো। তাহলে কি দেওয়া যায়? আমি আবার কল ব্যাকে গেলাম এবং এবার আমি ইগনিশিয়ার ক্যালকিয়া ফসের মধ্যে ডিভাইডি করার জন্য প্রশ্ন করলাম, ব্যথাটা খালি পেটে কীরকম থাকছে? থাকছে কম, খেলে থাকছে, শুধু থাকছে না, বেড়ে যাচ্ছে, এবং খেতে খেতে ব্যথাটা এত বেড়ে যাচ্ছে যে তাকে খাবার ছেড়ে উঠে পড়তে হচ্ছে। খালি পেটে থাকলে সেই ব্যথাটা কেমন থাকছে? অতটা নয়, সহ্যের মতো, কখনো কখনো হচ্ছে, আবার কখনো কখনো চলে যাচ্ছে, কিন্তু খাওয়াটা হয়ে গেছে আমার কাছে বিভীষিকা। এই জায়গাটায় ইগনিশিয়া আর ক্যালকিয়া ফসকে আমি আলাদা করলাম। ইগনিশিয়ার খালি পেটে ব্যথা থাকবে, একই মেন্টাল ডিপ্রেশন, খালি পেটে ব্যথা থাকবে, পেশেন্ট মনে করবে খেলে ব্যথাটা কমবে, ও মা খেলে ব্যথাটা তো কমলই না, উল্টে বেড়ে গেল। ইগনিশিয়া অর্থাৎ পেটের ব্যথাটাই তাকে জানান দেবে তার পেটটা খালি আছে। খুব ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। পেটের ব্যথাটাই জানান দেবে তার পেটটা খালি আছে, সেই জন্য তিনি খেতে চাইবেন, কিন্তু খাওয়ার পর তার ব্যথা আরো বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য সিমটমস অফ কন্ট্রাডিক্টরি।
অ্যান্ড দ্যাট ইজ ইগনেশিয়া। কিন্তু এই ভদ্রমহিলা বললেন, কি বললেন, ডিপ্রেশন রয়েছে কিন্তু দুজনেরই। এই ভদ্রমহিলা বললেন না, খালি পেটে ব্যথা হয় সেরকম না, কখনো চলেও যায়, বা খালি পেটে ব্যথা অত তীব্রও না যেটা আমায় কিছু মনে করায়, কিন্তু যেই আমি সামান্য খাই আমি বুঝতে পারি আমার পেটে ব্যথা আছে, এবং দুপুরের ভাত আমি খেতেই পারছি না, কিছুটা খাওয়ার পর আমাকে উঠে পড়তে হচ্ছে। দিস ইজ ক্যালকেরিয়া ফস। এই যে সূক্ষ্ম ভাগ, এই জায়গাটা উপলব্ধি করতে হবে। এই জায়গাটা উপলব্ধি করতে পারলেই কিন্তু সিঙ্গেল মেডিসিন দেওয়া যাবে। আমি আবার আমার ছাত্রকে ফোন ব্যাক করে বললাম, না ইগনেশিয়া হচ্ছে না, ক্যালকেরিয়া ফস হচ্ছে, তুমি ক্যালকেরিয়া ফস 200 4টে ডোজ দাও। এবং ক্যালকেরিয়া ফস 200 পড়ার 48 ঘন্টার মধ্যে তার ব্যথা অ্যাবসলিউট চলে গেল। ইউএসজি করে ফ্যাটি লিভার পাওয়া গেল, গলব্লাডার স্লাচ পাওয়া গেল, কোলনে কিছু লুপ, ফিকাল লুপ পাওয়া গেল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু ওগুলো আমি আসতে চাইছি না, আমি যেখানটা বলতে চাইছি, দেখুন কি সুন্দরভাবে স্ট্যাপিসেগ্রিয়া, ইগনেশিয়া, ইগনেশিয়া ক্যালকেরিয়া ফস, দিস ইজ হোমিওপ্যাথি। সারা জীবন আমি এই হোমিওপ্যাথিটা বোঝার চেষ্টা করেছি। ইগনেশিয়ার যখন ক্যারেক্টারিস্টিক্স আমি বলা শুরু করব, তখন অন্য ড্রাগের মতো করে বলবো না। অন্য ড্রাগের হিট অ্যান্ড কোরিলেশন, ঘাম, কি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে না, এইভাবে বলেছিলাম। ইগনেশিয়ার সবটাই আলাদা, প্রেসক্রিপশন স্টাইলটাই আলাদা। একটি পেশেন্ট আমার কাছে এলেন তার প্রচুর কষ্ট নিয়ে, এবং সমস্ত কষ্টগুলোর সাথে যখন তার আমি আমাদের রুটিন প্রেসক্রিপশানে, রুটিন কেস টেকিংয়ে আমরা যখন তার খিদে জিজ্ঞেস করলাম, বললো একদম খিদে নেই, অ্যাবসলিউট লোডিং অফ ফুড, একেবারে খিদে নেই। কি খাচ্ছেন? বলে কিছুই খাচ্ছি না। কি খেতে ভালো লাগে? টক, ঝাল, নোনতা, মিষ্টি, তেতো, কি খেতে ভালো লাগে? বলল খেতে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে যে ভাত দিয়ে রসগোল্লা দিয়ে মেখে। আমি দীর্ঘ প্র্যাকটিস লাইফে এরকম ডেজায়ার, এরকম ক্রেভিং কখনো শুনিনি। ভদ্রমহিলা বলছেন একমাত্র রসগোল্লা দিয়ে ভাত মেখে খেতে পারছে, বা ওইটা খেতে ভাল লাগছে। কিন্তু এরকম খাওয়া দেখলে বাড়ির লোক প্রচণ্ড রাগারাগি করছে, বলে এটা একটা খাবার হলো, ভাত দিয়ে রসগোল্লা কেউ খায়? কিন্তু ডাক্তার বিশ্বাস করুন, আমার রসগোল্লা দিয়ে ভাত মেখে খেলে আমি একটু খেতে পারছি, বা খেতে পারলে ভালোও লাগছে, এর বাইরে আর কিছু ভালো লাগছে না। দিস ইজ ইগনেশিয়া, দিস হিস্টেরিক ক্রেভিং। দেখবেন কেন্ট বলেছেন হিস্টেরিক ক্রেভিং, মাঝে মাঝে কিছু র ক্যাবেজ শুধু শুধু পেশেন্ট খেয়ে নেয়, হিস্টেরিক ক্রেভিংয়ের কথা কেন্ট বলেছেন। আমাদের প্র্যাকটিস লাইফেও আমরা হিস্টেরিক ক্রেভিং পেলাম। দিস ইজ ইগনেশিয়া। শুধু ইগনেশিয়া এই ভদ্রমহিলাকে ভালো করলেন। তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে। এইগুলো না বুঝতে পারলে ইগনেশিয়াই বোঝা যাবে না। ইগনেশিয়া প্রেসক্রিপশনটা পুরো আলাদা, ওইভাবে ক্যারেক্টারিস্টিক্স ধরে ধরে ইগনেশিয়া প্রেসক্রিপশন হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ইগনেশিয়া প্রেসক্রিপশন হয়। আমার আর্লি লাইফে আমি একটি টিনেজ গার্ল, তার চ্যালাজিয়ান হয়েছে, অ্যালোপ্যাথ ডাক্তারবাবুরা বলেছেন এটা অপারেশন করতে হবে, অনেক বড় হয়ে গেছে, কিছু করা যাবে না, ড্রপ দিয়ে ভালো হবে না, চোখের ডাক্তাররা বলে দিয়েছেন। আমার কাছে যখন এসছে, আমার অপরিণত বুদ্ধিতে খুব আর্লি প্র্যাকটিস লাইফ বললাম, বাঁদিকে অপর পাতায় চ্যালেঞ্জিয়ান হয়েছে, জল তেষ্টা কম, আমি পালসেডিলা দিয়েছি, কোনো পরিবর্তন পাইনি। আবার যখন পেশেন্ট এসছেন রিক্রেস্টেটিং করে নিয়ে, বাঁদিকের
চোখের পাতাই হয়েছে, ওপর পাতায় বেশ খোলামেলা কথা বলে, ঘাম হয়, মাথায় কম হয়, পায়খানা শক্ত গুটলি গুটলি, থুজা দিলাম, কোনো কাজ পেলাম না। ততদিনে এই মেয়েটির সাথে আমার একটু যে র্যাপো সেটা তৈরি হয়েছে, অর্থাৎ মেয়েটি একটু আমার প্রতি আস্থা এসছে। বলছে ডাক্তারবাবু দুবার 2 মাস 3 মাস ধরে আপনার ওষুধ খাচ্ছি, কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা তাই তো, কোনো পরিবর্তন হচ্ছে না। আমি বললাম যে আচ্ছা, আমি তো সব কিছুই শারীরিক মানসিক সব সিমটমসই তোমার কাছ থেকে নিলাম, তুমি কি এমন কিছু আছে যেটা আমাকে বলনি? তখন মেয়েটি বলল, হ্যাঁ আমি তো কিছু আছে আমার মনের ব্যাপার যেটা আপনাকে বলিনি। আমি বললাম কি মনের ব্যাপার আছে? বললো ওটা আপনাকে বলবো, আমতা আমতা করছে, বা ওটা সব ডাক্তার আমার তো রোগের কোনো সম্পর্ক নেই, আর তবু তুমি আমাকে বলো। এবং মেয়েটি কলেজ লাইফে, কলেজে পড়ে, যথারীতি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে একটি ছেলের সাথে অসম্ভব প্রেমে পড়ে গেল। ছেলেটিকে রঙিন স্বপ্ন প্রচুর দেখতে শুরু করলো। এই রঙিন স্বপ্ন দেখতে দেখতে যখন অনেকটা এগিয়ে গেছে, তখন ছেলেটি মেয়েটির সাথে বিচ্ছেদ করলো। বলে ডাক্তারবাবু দিনের পর দিন খালি কেঁদেছি, সারা রাত ধরে কাঁদছি, ঘুম আসছে না, চোখ দিয়ে অঝোর ঝাড়ায় জল পড়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি আমার এত কান্না কেন পাচ্ছে। বাবা বুঝতে পেরে বলছে তোর এত কাঁদছিস কেন, কি করব বল, আমাকে কি করতে হয় বল, আমি কি করতে পারি তোর জন্য? আমি বললাম বাবা তুমি আর কি করবে, তোমার তো কিছু করার নেই, আমি হাজার হলো আর এই ছেলেটির কাছে ফিরে যাব না, এ চরম বিশ্বাসঘাতকতা করেছে আমার কাছে সাথে এটসেট্রা। এইবার কিন্তু আমার সেই সময় অপরিণত বুদ্ধিও আমাকে ইগনেশিয়া বলে দিল। আমি ইগনেশিয়া দিলাম। ইগনেশিয়া পড়ার পর সেই অনেক পুরনো চ্যালেঞ্জিয়ানটা, 2 বছর 3 বছর চ্যালেঞ্জিয়ানটা রয়েছে, সেটা ভালো হয়ে গেল একবার পড়ার পরে। দিস ইজ হোমিওপ্যাথি। এটা একটু শেখার আছে, এটা একটু বোঝার আছে। একটা প্রচণ্ড কানে ব্যথা, এইরকম একটি টিনেজ গার্ল, তার প্রচণ্ড কানে ব্যথা, এবং এই কানে ব্যথা আমি ইন্ডিকেটেড মেডিসিনস দিয়েছি। ইন্ডিকেটেড মেডিসিনস পড়ার পরেও কানে ব্যথার কোনো হেরফের পাচ্ছি না, সমস্ত মডালিটিস মিলিয়ে দিয়েছি। তখন আমার গুরু ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত বেঁচে ছিলেন, তো আমি তার কাছে দৌড়লাম। বললো এরকম অসময় তুমি আমার কাছে কেন এসছো, তুমি তো এই সময় আসো না। আমরা একটা এরকম মেয়ের কানে ব্যথা কিছুতেই ভালো করতে পারছি না, দেখুন না আমি অনেক চেষ্টা করে পুরো কেস টেকিংটা নিয়ে এসেছি, আপনি যদি শোনেন এটসেট্রা এটসেট্রা। তা আমি কেস টেকিংটা তার কাছে বললাম, শুনলো মন দিয়ে, শুনে বলল যে তুমি তো ওষুধ যা দেওয়ার ঠিকই দিয়েছো। আমি কি ওষুধ দিচ্ছি আপনাকে তো বললামই না। বললো তুমি কি ওষুধ দিচ্ছ আমি জানি, তুমি তো আমার ছাত্র, তুমি যা ওষুধ দিচ্ছ ঠিকই দিয়েছো। কিন্তু রোগটা যে কমেনি, কানে ব্যথা কমাতে পারছি না, আমার কি করে কি করি? বললো কানে ব্যথা কমে যাবে। আমরা কি করলে? বললো তুমি ইগনেশিয়া 204 ডোজ দাও। ইগনেশিয়া? ইগনেশিয়া কেন? বললো তুমি দাওই না, দেখো না। বললাম কেন ইগনেশিয়া দেবো সেটা তো বলবেন, ইগনেশিয়া তো সিমটমস কিছু পাচ্ছি না, ওর তো সত্যিকারে কানে ব্যথা হচ্ছে, আর ওর কোনো এরকম সাইলেন্ট গ্রিপ বা এগুলো কোনো কিছু হিস্ট্রি আমি পাইনি, আমি নিয়েছি সবটা, বিশ্বাস করুন। বললো তুমি ইগনেশিয়া দাও। আমি একটু গো মেরে বসে থাকলাম, ঠিক আছে বলেছেন, আর তো কিছু বলা যায় না। তারপর চেম্বার শেষ করে আমার কাঁধে হাত দিয়ে আজও মনে আছে একটা কথা বলেছিলেন, যে ইয়ং ভার্জিন গার্ল যখন এদের ওয়েল ইন্ডিকেটেড মেডিসিনে, কোনো বইতে লেখা নেই, ওয়েল ইন্ডিকেটেড মেডিসিনে কোনো কাজ না পাওয়া যায়, তখন ইগনেশিয়া দিলে সেই কাজটা পাওয়া যায়। কি অদ্ভুত কথা।
আমি বললাম তার মানে ইগনেশিয়া এখানে একটা ইন্টারমিডিয়েট বা ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে কাজ করবে? বলে হ্যাঁ, তুমি দিয়েই দেখো। বিশ্বাস করুন, আমার গুরু ডাক্তার বিশ্বাসিত নামে শপথ নিয়ে বলছি, ইগনেশিয়া দেওয়ার পর তার ব্যথাটা সম্পূর্ণ সেরে গেল। অথচ কোনো হিস্ট্রি অফ সাইলেন্ট গ্রিফ, মেন্টাল ট্রমা, সায়েন্স অফ কন্ট্রাডিক্টরি কিছুই ছিল না। শুধুমাত্র ইয়ং ভার্জিন গার্ল, হিস্টেরিক গার্ল, well indicated remedies fails. But the pain is not hysteric, it is true. Still, Ignitia acts as a very good intercurrent remedy bolun বা intermediate remedy bolun. The medicines. It is unique. আমার সারা জীবনে ওনার কাছ থেকে এই ইগনেশিয়া শেখাটা এই অ্যাঙ্গেলে আজ থেকে 34 বছর আগে আমাকে সারা জীবন মনে রেখে দিয়েছে। দিস ইজ ইগনেশিয়া। আসুন পরবর্তী এপিসোডগুলো খুব মন দিয়ে শুনবেন। আমি ইগনেশিয়ার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করব।